আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আমি ফিরোজা আক্তার, সহকারী প্রধান শিক্ষক, কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সদর, পিরোজপুর। আজকে আমি পড়াবো দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় ৩, পরিচ্ছেদ ষষ্ঠ, পড়ানোর বিষয় সমাস। সমাস মানে সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ। অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন বিলেত হইতে ফেরত, বিলেত ফেরত। এখানে বিলেত হইতে ফেরত বাক্যাংশটি সংক্ষেপ করা হয়েছে, সংক্ষেপ করে মিলন হয়েছে বিলেত ফেরত এবং বহুপদের একপদীকরণ করা হয়েছে এবং প্রত্যেকটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের অর্থ সম্বন্ধ আছে। সমাসের উদ্দেশ্য: বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা সমাসের উদ্দেশ্য। নতুন অর্থবোধক পদ সৃষ্টি করাও সমাসের উদ্দেশ্য। এবারে এসো আমরা সমাসের কয়েকটি নাম জেনে নেই। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদটির অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ। সমস্যমান পদগুলোর প্রথম অংশকে বলে পূর্ব পদ এবং পরবর্তী অংশকে বলে উত্তর পদ বা পরপদ। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে বলে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। যেমন সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহাসন হলো সমস্ত পদ এবং সিংহ চিহ্নিত আসন এই বাক্যাংশের প্রত্যেকটি পদই সমস্যমান পদ। এই সমস্যমান পদগুলোর প্রথম শব্দ বা প্রথম পদ সিংহ, এটাকে বলা হয় পূর্ব পদ, এবং আসন, আসনকে বলা হয় উত্তর পদ বা পরপদ। সমস্ত পদ হলো সিংহাসন। তাকে ভেঙে আমরা যে বাক্যাংশ পেয়েছি তা হলো সিংহ চিহ্নিত আসন। এই বাক্যাংশকে বলে, সম্পূর্ণ বাক্যটাকে বা বাক্যাংশকে বলে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার দেখা যাক সমাস, সমাসের প্রকারভেদ। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। কোন কোন ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, আবার কেউ কেউ কর্মধারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত বলে মনে করেন। এদিক থেকে সমাস মূলত 4টি: দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। আমাদের এই বইয়ে 6টি সমাসেরই আলোচনা করা হয়েছে, আমরা সেভাবেই সামনের দিকে এগিয়ে যাব। প্রথমে আসি দ্বন্দ্ব সমাস। যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন তাল ও তমাল, তাল তমাল। এখানে ব্যাস বাক্যে পূর্বপদ এবং পরপদের সম্বন্ধ আছে এবং দুটোরই অর্থের প্রাধান্য আছে। ব্যাস বাক্যে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝাতে এবং, ও, আর এই 3টি অব্যয় ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাস কয়েক প্রকারের আছে। 1 নাম্বার মিলনার্থক দ্বন্দ্ব সমাস। মিলনার্থক দ্বন্দ্ব সমাসে মা বাবা, মাসি পিসি, চা বিস্কুট ইত্যাদি। 2 নাম্বার
বিরোধার্থক শব্দযোগে, দা কুমড়া, অহিনকুল, স্বর্গনরক ইত্যাদি। 3 নাম্বার বিপরীতার্থক শব্দযোগে, আয় ব্যয়, জমা খরচ, ছোট বড় ইত্যাদি শব্দ। 4 নাম্বার অঙ্গবাচক শব্দ, হাত পা, নাক কান, বুক পিঠ ইত্যাদি। এরপরে আছে সংখ্যাবাচক শব্দ, 7 5, 9 6, 19 20 ইত্যাদি। 6 নম্বরে আছে সমার্থক শব্দযোগে, হাট বাজার, ঘর দুয়ার ইত্যাদি শব্দগুলো। 7 নম্বরে আছে দুটি সর্বনাম যোগে, যা তা, যে সে, যথা তথা, তুমি আমি ইত্যাদি সর্বনাম যোগে। এরপরে আছে ক্রিয়াযোগে, দেখাশোনা, যাওয়া আসা, চলাফেরা। এছাড়াও আরো অনেকগুলো দ্বন্দ্ব সমাস রয়েছে, প্রায় সমার্থক শব্দ, দুটি ক্রিয়া বিশেষণ যোগে, দুটি বিশেষণ যোগে, অলুক দ্বন্দ্ব। এরপরে আছে বহুপদী দ্বন্দ্ব সমাস। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা এবার কর্মধারয় সমাসের আলোচনায় আসি। কর্মধারয় সমাস, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন নীল যে পদ্ম, নীল পদ্ম। এখানে নীল বিশেষণ এবং পদ্ম বিশেষ্য, এই বিশেষ্য এবং বিশেষণের সমন্বয়ে সমাস করা হয়েছে, হবে নীলপদ্ম। তেমনি কাঁচা অথচ মিঠা, কাঁচা মিঠা। কর্মধারয় সমাসও কয়েক প্রকারের হয়ে থাকে। যেমন 1 মধ্য পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। আলোচনা করি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। একটি উদাহরণ দিয়েছি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন, এর সিংহ পূর্বপদ, আসন পরপদ, এর মাঝখানে রয়েছে চিহ্নিত পদ। চিহ্নিত পদটি মধ্যপদ, এই মধ্যপদটি বিলুপ্ত হয়ে গেছে সমস্ত পদে, তাই একে বলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2 নাম্বার উপমান কর্মধারয় সমাস। উদাহরণ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ, কেশ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ, ভ্রমর কৃষ্ণ কেশ। উপমান অর্থ তুলনীয় বস্তু। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান। যেমন ভ্রমরের ন্যায় কৃষ্ণ, এখানে ভ্রমর উপমান এবং কেশ হলো উপমেয়, আর কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম। অতএব বলা যায় সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। যথা তুষারের ন্যায় শুভ্র, এখানে তুষার হলো উপমান আর শুভ্র হলো সাধারণ ধর্ম। 3 নাম্বার উপমিত কর্মধারয় সমাস। সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। এ সমাসে উপমেয় পদটি পূর্বে বসে, যেমন মুখ চন্দ্রের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় ইত্যাদি। 4 নম্বরে আছে রূপক কর্মধারয় সমাস। উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এই সমাসে উপমেয় পদ পূর্বে বসে, উপমান পদটি পরে বসে। এবং সমসমান পদে রূপ অথবা
রস্বই যোগ করে ব্যাস বাক্য গঠন করা হয়। যেমন বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মন রূপ মাঝি, মন মাঝি। এরকম আরো কয়েকটি কর্মধারায় সমাস রয়েছে। অপপ্রধান, অপ্রধান, সংখ্যাবাচক, উপসর্গযোগে বিভিন্ন রকম, সেগুলো আর আলোচনায় আনবো না। যা হোক শিক্ষার্থীরা, আজকে আমি সমাস সম্পর্কে আলোচনা করলাম এবং দুটি সমাস আলোচনা করলাম, দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাস। এবারে তোমাদের বাড়ির কাজ হবে দ্বন্দ্ব সমাস এবং কর্মধারয় সমাসের প্রকারভেদ বর্ণনা করো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো।